চঞ্চল এই আলেয়া 4 বছর আগে বিয়ে করেছেন বাদশাহ। 2005 সালে কুর্দিস্তান হয়ে ইরাকে এসেছিলেন মাগুরার বাদশাহ। ইরাকি বধূ নিয়ে বাগদাদে এখন মোটামুটি সুখেরই তার সংসার। বিদেশিদের বিয়ে করা কঠোর আইনে নিষিদ্ধ ইরাকিদের, তারপরও আইনি লড়াই করে বাদশার মতো আরো কজন সংসার পেতেছেন ইরাকি মেয়ের সাথে। প্রচন্ড গরম, খোলামেলা ঘর দরজায় খানিকটা কষ্ট হলেও বাগদাদের বিভিন্ন প্রান্তে থাকা শত শত বাংলাদেশি অবসরে এসে আড্ডা দেন সাদুনেই। বুম টিভিতে দেখাচ্ছে, নিউজে দিচ্ছে, কিন্তু এখানে ওয়ার্কার যারা আছে বা আমরা যারা আছি, আমরা বুমও দিচ্ছি না এবং এই আতঙ্কতে পড়ছিও না। আগের তুলনায় এখন অনেক নিরাপদ আছে, খুব ভালো আছে। ইরাকি বেকারদের আন্দোলনের মুখে সম্প্রতি বাগদাদে শুরু হয়েছে অবৈধ বিদেশি শ্রমিকদের ধরপাকড়। তাতে আতঙ্কিত বাংলাদেশিরাও, কিন্তু সাদুনে সেই আতঙ্ক এখনো এসে পৌঁছেনি। যুদ্ধের শহর, গুলির শহর, বোমার শহর হিসেবে সারা বিশ্বেই এখন পরিচিত ইরাকের রাজধানী বাগদাদ। সেই শহরে কাজ করছেন কয়েক হাজার বাংলাদেশিও। তারা কেমন আছেন, নিরাপদে কিনা, এ নিয়ে দুশ্চিন্তায় সারাদিনই থাকেন তাদের দেশে থাকা পরিবার পরিজন। কিন্তু বাগদাদের এই বাংলাদেশিরা অনেকটাই ভালো আছেন, কারণ তারা কাজে যান দিনে, রাতে নিরাপদে ঘরে ফিরে ঘরেই থাকেন। তাই তাদের নিয়ে শঙ্কা আশঙ্কার কিছুই নেই। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, সাদুন, বাগদাদ, ইরাক। জাতিসংঘ সাধারণ পরিষদের 66তম অধিবেশনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে যুক্তরাষ্ট্র রওনা হন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বিদায় জানান সংসদ উপনেতা, মন্ত্রিপরিষদের সদস্য ছাড়াও ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। দুবাই যাত্রা বিরতি শেষে আগামীকাল স্থানীয় সময় দুপুরে তাঁর নিউ ইয়র্ক পৌঁছার কথা রয়েছে। জন এফ কেনেডি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেবেন প্রবাসীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আগামী 24 সেপ্টেম্বর ভাষণ দেবেন শেখ হাসিনা। এছাড়াও সফরে কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকেও মিলিত হবেন প্রধানমন্ত্রী। জোট নয়, সরকার বিরোধী আন্দোলনে বিএনপির পাশে থাকবে বিকল্পধারা বাংলাদেশ। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দল দুটির মহাসচিব পর্যায়ের বৈঠক শেষে একথা জানান বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান। তবে তিনি আরো জানান, হরতালের মতো ধ্বংসাত্মক কোন কর্মসূচিতে তাঁর দলের কোনো সমর্থন থাকবে না। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেন, বৈঠকে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকার বিরোধী আন্দোলন কর্মসূচিতে বিকল্পধারা তাদের সাথে একমত হয়েছে। খাদ্যমন্ত্রী ড আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে কোনো দুর্ভিক্ষ নেই। ইতালির রাজধানী রোমের ম্যারিয়ট পার্ক হোটেলে স্থানীয় আওয়ামী লীগের দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার সাম্প্রতিক এক বক্তব্যের জবাবে খাদ্যমন্ত্রী একথা বলেন। ইতালি আওয়ামী লীগ নেতা জি এম কিবরিয়া, হাজি ইদ্রিস ফরাজি, এম এ রব মিন্টু এতে বক্তব্য রাখেন। আফতাব গ্রুপ অর্থ সংবাদ। আর্থসামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে 3 জন ক্ষুদ্র উদ্যোক্তা এবং ক্ষুদ্র ঋণ দেয়া একটি প্রতিষ্ঠানকে সিটি ক্ষুদ্র উদ্যোক্তা পুরস্কার দিয়েছে সিটি ফাউন্ডেশন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আতিউর রহমান বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ও নগদ 3.5 লাখ টাকার চেক তুলে দেন। সিটি ব্যাংক এনএ এবং ক্রেডিট ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হয়। শ্রেষ্ঠ ক্ষুদ্র উদ্যোক্তা ঢাকার তাজ নাহার বেগম, শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা টাঙ্গাইলের মির্জা মোর্শেদ আক্তার, শ্রেষ্ঠ কৃষি উদ্যোক্তা বগুড়ার আনসার আলী এবং শ্রেষ্ঠ ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠান যশোরের জাগরণী ফাউন্ডেশনকে 2010 সালের জন্য পুরস্কৃত করা হয়। পপুলার ফার্মাসিউটিক্যালস আন্তর্জাতিক সংবাদ। টানা ও ভারী বৃষ্টির কারণে চীন ও দক্ষিণ এশিয়ার বেশ কটি দেশে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যার পাশাপাশি ভূমিধসে এসব দেশে এরই মধ্যে মারা গেছেন শতাধিক মানুষ। এদিকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। এ পর্যন্ত সেখানে নিহত হয়েছেন 2.5 শতাধিক মানুষ। বরকতুল্লাহ সুজন জানাচ্ছেন বিস্তারিত। গত বছরের মতো এবারও ভয়াবহ বন্যা দেখা দিয়েছে পাকিস্তানের সিন্ধু প্রদেশে। দুর্গত প্রায় 60 লাখ মানুষের অধিকাংশের কাছে খুব কমই সাহায্য পৌঁছেছে। নিরুপায় ও নিঃসহায় অনেকে দিন কাটাচ্ছেন খোলা আকাশের নিচে। এরই মধ্যে দুর্গম এলাকার কমপক্ষে 7,000 মানুষকে সাপে কাটার চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার ও ত্রাণ কাজে মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকে। এর আগে নানামুখী সমালোচনার মুখে নিউ ইয়র্ক সফর বাতিল করে সিন্ধুর মানুষের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
পাকিস্তানের মতো দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশেও দেখা দিয়েছে বন্যা। থাইল্যান্ডে বন্যা ও ভূমিধসে এরই মধ্যে মারা গেছে কমপক্ষে ৮০ জন। ১৪টি প্রদেশে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। ভিয়েতনামে টানা ভারী বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে কমপক্ষে ২,০০০ ঘরবাড়ি, মারা গেছে অন্তত ৬ জন। ভারতের উড়িষ্যায় বন্যায় দুর্গত ৬৫,০০০-এরও বেশি মানুষ। অনেকেই ঠাঁই নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। এ পর্যন্ত মারা গেছে কমপক্ষে ২০ জন। নষ্ট হয়েছে বিপুল পরিমাণ উঠতি ফসল। কম্বোডিয়ায় বন্যায় এ পর্যন্ত মারা গেছে ১৪ জন। এর মধ্যে কম্পংথং প্রদেশে মারা গেছে ১১ জন। ব্যাপক ক্ষতি হয়েছে ফসল ও ঘরবাড়ির। চীনের শাংডং প্রদেশে টানা ৫ দিন ধরে চলছে ভারী বৃষ্টি। আবহাওয়া অফিস জানিয়েছে আরও ৩ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তলিয়ে গেছে শাংডং সহ সাংজি ও হুয়াইন প্রদেশের নিচু এলাকা। এদিকে নেপালে বন্যা না হলেও টানা বৃষ্টির কারণে ভূমিধসে রলপা জেলার মিঝিং গ্রামে প্রাণ হারিয়েছে অন্তত ৭ জন। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। এই মুহূর্তে বিশ্বে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা ৩৭ কোটি। পর্তুগালে অনুষ্ঠিত এক সম্মেলনে এই তথ্য জানিয়ে পুষ্টি বিশেষজ্ঞরা বলছেন, মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন না করা গেলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। এ ব্যাপারে গণসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে একটি ওয়ার্ল্ড ট্যুরও শুরু করেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন কঙ্কন নাথ। সুস্বাদু ও লোভনীয় এসব খাবার সবাই পছন্দ করেন। সুস্বাদু বলে খাবারের মাত্রাও বাড়িয়ে দেন অনেকে, কিন্তু খাবারের আড়ালে নিজের শরীরে এক প্রকার বিষই ঢুকিয়ে দিচ্ছেন ভোজন রসিকরা। কেননা উঁচু মাত্রায় চর্বিযুক্ত এসব খাবার মারণ ব্যাধি ডায়াবেটিসের অন্যতম প্রধান কারণ। ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অফ দ্য স্টাডি অফ ডায়াবেটিস EASD আয়োজিত সম্মেলনে এমন তথ্য জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে। এদের মধ্যে মূলত টাইপ 2 ডায়াবেটিস আক্রান্তের সংখ্যাই বেশি। বেশিরভাগ দেশেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে তেমন কোনো কার্যক্রম না থাকায় রোগটি মহামারী আকার নিতে পারে বলেও হুঁশিয়ার করেছেন তারা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে অনেক ধরনের প্রতিকূলতা আছে, তবে এগুলো কাটিয়ে ওঠার জন্য এখনই বিশ্বের সব দেশ মিলে পদক্ষেপ না নিলে একদিন এটি মহামারী হয়ে উঠতে পারে। তবে টাইপ 2 ডায়াবেটিস মূলত মানুষের প্রতিদিনের খাদ্যাভ্যাসের সাথে সম্পর্কিত জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, খাদ্যের তালিকা পরিবর্তনের মাধ্যমে খুব সহজে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। আর এজন্য প্রতিদিন হালকা শরীর চর্চার পাশাপাশি বেশি করে সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। ফাস্টফুড না খেয়ে উদ্ভিদজাত নানা ধরনের খাবার খাওয়ার পাশাপাশি জীবনযাত্রায় সূক্ষ্ম কিছু পরিবর্তন আনলে আমরা সহজেই ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে পারি। বিশ্বে ডায়াবেটিস সহ অন্যান্য মারণ ব্যাধিতে আক্রান্তের সংখ্যা কমিয়ে আনার জন্য পরবর্তী করণীয় ঠিক করতে আগামী 19শে সেপ্টেম্বর একটি উচ্চ পর্যায়ের সম্মেলন আহ্বান করেছে জাতিসংঘ। ওই সম্মেলনে ডায়াবেটিস প্রতিরোধে গবেষণা খাতে বিনিয়োগের জন্য বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানানো হবে। কঙ্কন নাগ, এটিএন বাংলা। আবারও জলাবদ্ধতার কবলে বন্দরনগরী চট্টগ্রাম। বৃষ্টির কারণে নগরীর 1/3 এলাকার বেশিরভাগ বাড়িঘর, রাস্তাঘাট আর দোকানপাটে পানি ঢোকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। আর এই ভোগান্তির জন্য দায়ী করা হচ্ছে সিটি কর্পোরেশনকে। চট্টগ্রাম থেকে কামাল পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন আলমগীর স্বপন। গত 3 দিনে চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে 350 মিলিমিটারেরও বেশি, আর তাতেই পানি উঠেছে চট্টগ্রাম মহানগরীর পূর্বাঞ্চলের অনেক নিচু এলাকায়। নগরীর বাকলিয়া, মোহরা, কালুরঘাট সহ বিভিন্ন এলাকার অনেক রাস্তাঘাট, দোকানপাট এবং বাড়িঘরে পানি উঠে পড়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। পানির জন্য আমরা চলাফেরা করতে পারছি না। যানবাহন চলাচল তো দূরের কথা, সামান্য বৃষ্টি হওয়া সত্ত্বেও কি লোকজন সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারতেছে না। পানি সরাতে সিটি কর্পোরেশন 1.5 শতাধিক কর্মী নিয়োগের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে 16 কোটি টাকা খরচ করেছে, কিন্তু সেই কাজের সুফল কেন পাওয়া যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। বাড়িঘর এবং নালা নর্দমা পরিষ্কার না করার কারণে এবং আমাদের রাস্তাগুলো যে ড্রেনেজ সিস্টেম, যেটা সেই ড্রেনেজ সিস্টেম না থাকার কারণে নানা কারণে আমাদের এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণে একমাত্র মাননীয় মেয়রের উদাসীনতা আর এলাকার কমিশনের উদাসীনতা। এক্ষেত্রে নিজেদের ব্যর্থতার কথা অবশ্য স্বীকার করেছে কর্তৃপক্ষ। আমাদের সাফল্য যেখানে 40 থেকে 60% আসার কথা, সেখানে আমরা 20 থেকে 30% সাফল্য আমরা পেয়েছি বলে আমরা মনে করি। সেই জন্য প্রোগ্রামও কিছু চেঞ্জ করেছি। আশা করি আগামী মৌসুমগুলোতে এই ধরনের প্রকট জলাবদ্ধতার সৃষ্টি হবে না। এদিকে বঙ্গোপসাগর উত্তাল থাকায় দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থানরত জাহাজ থেকে পণ্য খালাসের কাজ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।
করদাতাদের উৎসাহিত করার পাশাপাশি কর সেবার মান বাড়াতে চট্টগ্রামে শুরু হয়েছে আয়কর মেলা। প্রায় 100 কোটি টাকার কর আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে এই মেলা চলবে 6 দিন। এমনি আজ স্টেডিয়ামের জিমনেশিয়ামে মেলার উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডাক্তার আফসারুল আমিন। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মোহাম্মদ শাহজাহান, কর কমিশনার রবীন্দ্র চন্দ্র বসাক এ সময় উপস্থিত ছিলেন। সুফি গবেষক ও দার্শনিক সৈয়দ আহমদুল হক স্মরণে রাজধানীতে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গুলশানে তার বাসায় এই মিলাদ অনুষ্ঠিত হয়। এতে মরহুমের রুহের শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত কামনা করা হয়। মরহুমের আত্মীয় স্বজন ছাড়াও বিশিষ্টজনেরা এতে যোগ দেন। গত 5 সেপ্টেম্বর চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আহমদুল হক। তিনি এটি নিউজের পরিচালক সামিল হকের দাদা। এবার রয়েছে প্রিমিয়ার ব্যাংক বাণিজ্য সংবাদ। মাইওয়ান গ্রুপ বাজারে নিয়ে এলো মোটরসাইকেল ও এশিয়ার বিখ্যাত ম্যাক্স মোবাইল। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এসব পণ্যের উদ্বোধন করা হয়। নৌপ্রভার মন্ত্রী শাহজাহান খান, ম্যাক্স মোবাইলের কর্ণধার অজয় আগরওয়াল, মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান আব্দুল হাকিম খান, ব্যবস্থাপনা পরিচালক এম এ রাজ্জাক খান এ সময় উপস্থিত ছিলেন। এবার রয়েছে পার্টেক্স খেলার খবর। জাতীয় দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে আগামী সোমবার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভায় এর সিদ্ধান্ত হবে। তবে অধিনায়ক নির্বাচনে এবারই প্রথম নির্বাচকদের কাছে পরামর্শ চেয়েছে বিসিবি। অধিনায়ক হওয়ার দৌড়ে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এগিয়ে থাকলেও আলোচনায় আছেন আব্দুর রাজ্জাকও। আব্দুল্লাহ হিরের রিপোর্ট। জাতীয় দলের অধিনায়ক মাশরাফির পর এখন সাকিব আল হাসানও অতীত। আগের সহ-অধিনায়ক তামিমেরও সুযোগ নেই। তাহলে দলের দায়িত্ব পড়বে কার কাঁধে? আর তা কি আবারও দলের ব্যর্থতা বা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংক্ষিপ্ত সময়ে কেড়ে নেওয়া হবে? এমন প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই এখন বিসিবিতে। তবে নির্বাচকরা কিছুটা বিব্রত হয়ে জানান, বোর্ডের ওই সিদ্ধান্তে সাকিব ও তামিম দুজনই কিছুটা হতাশ। তবে তা তাদের পারফরমেন্সে প্রভাব ফেলার মতো নয়। কিছুটা আপসেট, কিন্তু তারপরে ওদের যে অ্যাটিটিউড দেখলাম এবং প্র্যাকটিস এবং ওদের সাথে কথাবার্তা দেখছি, দে আর ভেরি পজিটিভ। এবং ওদের কাছে একটাই ধারণা যে ওরা আপনার বিশ্বাস করছে যদি ওরা ফিচার আরো যদি ভালো খেলে এবং আরো যদি টিমকে কিছু দিতে পারে, তাহলে যে স্থান ওরা হারিয়েছে ওরা ফিরে পাবে। সামনের মাসেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন 58 রানে গুটিয়ে যাবার তিক্ত স্মৃতি ওই ক্যারিবীয়দের বিপক্ষেই। তাই এবার প্রতিশোধের সিরিজ, আর তা করতে হবে জয় দিয়েই। এজন্য জাতীয় দল অনুশীলন সারছে বিসিবি কাপে প্রস্তুতি ম্যাচ খেলে। আর জিম্বাবুয়ে সফরের ব্যর্থতার পর আসন্ন সিরিজে সেরা ক্রিকেটারদের নিয়েই দল গড়া হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাচক। সবচেয়ে মেইন কথা হলো যে আপনার বেস্ট পারফর্মার যারা বেস্ট পারফর্ম করছে ওদেরকে নিয়ে আমরা কিন্তু টিমটা করার চিন্তা ভাবনা করছি। অন্য দেশের মতো আমাদের কিন্তু অপশনটা অনেক কম। আমরা কিন্তু 25-30টা প্লেয়ারের উপর নির্ভরশীল। আকরাম খান আরো মনে করেন, ক্রিকেটারদের জন্য সুযোগ সুবিধা প্রয়োজন মতো বাড়ানো হলেও বাড়েনি তাদের ব্যক্তিগত চেষ্টা, যে কারণে 2-3 জনের বাইরে কেউই ধারাবাহিক নন। আব্দুল্লাহ হিরা, এটিএন বাংলা, ঢাকা। কলম্বোতে তৃতীয় শেষ টেস্টে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার থেকে 150 রানে পিছিয়ে আছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের হাতে আছে 8 উইকেট। 5 উইকেটে 235 রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে অজিরা। লঙ্কান পেসার ওলে গেদারের বুদ্ধি চেপে ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলেও 63 রানে অপরাজিত থাকা মাইক হাসি ঠিকই তুলে নেন ক্যারিয়ারের 15 সেঞ্চুরি। উপমহাদেশে এটি হাসির চতুর্থ সেঞ্চুরি। 157 বলে 11-4 আর 1 ছক্কায় সেঞ্চুরি দেখা পান তিনি। সাজ করে ফেরার আগে হাসি করেন 118 রান। অ্যালান বোর্ডার 6 আর রিকি পন্টিং 5 সেঞ্চুরি করেন এই উপমহাদেশে। আগের দিন কোন উইকেট না পেলেও ওলে গেদারা দ্রুত 3 উইকেট তুলে নিলে সফরকারীদের প্রথম ইনিংস থামে 316 রানে। জবাবে দ্বিতীয় দিন শেষে 2 উইকেটে 116 রান তোলে শ্রীলঙ্কা। পারানা ফিতানার ব্যাট থেকে আসে 46 রান, সাঙ্গাকার 61 ও জয়াবর্ধন 31 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন।